নমস্কার, ওয়েলকাম টু সিভিল সার্ভিস প্যারামিটার্স। আজকে চলে এসেছি আমাদের ফার্স্ট সেশন। অবভিয়াসলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ফার্স্ট সেশন আজকে থেকে শুরু হচ্ছে। অ্যান্ড আজকের আমাদের আলোচনার বিষয় কি কি আলোচনা করবো ফার্স্ট একটু বলে দিই। এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট 1955, যেহেতু এটা নিউজে আছে। ফার্মিং প্রোডাক্ট ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড ফেসিলিটেশন অর্ডিন্যান্স 2020 এটা। অ্যান্ড আরেকটা হচ্ছে আমরা আরেকটা নিয়ে আলোচনা করবো, ফার্মিং প্রোডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড ফেসিলিটেশন অর্ডিন্যান্স 2020। ওকে, আমরা এই তিনটে নিয়ে আলোচনা করব। ওকে, এই তিনটে নিয়ে আলোচনা করব। কোনটা কোনটা বললাম আমি আরেকবার বলছি। একটা হচ্ছে এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট 1955 নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে ফার্মিং প্রোডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড ফেসিলিটেশন অর্ডিন্যান্স 2020। আরেকটা করব কোনটা, আরেকটা হচ্ছে কোনটা বলো বলো কে বলতে পারে? ওকে, Farmers Empowerment and Protection Agreement on Price Assurance and Farm Services Ordinance 2020। এই তিনটে গতকালকে ইউনিয়ন মিনিস্ট্রি আমাদের কি করেছে, অ্যাপ্রুভ করেছে, হেডেড বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। ঠিক আছে, ওকে। তো এই তিনটে দেখো, আমাদের দেশের চাষিদের অবস্থা তোমরা খুব ভালো করেই জানো। অ্যান্ড এই তিনটে অ্যাক্ট বা অর্ডিন্যান্স, অবভিয়াসলি অর্ডিন্যান্স হিসেবে এসে পাস করাতে পারলে অ্যাক্ট হিসেবে চলে আসবে। ঠিক আছে, যেমন এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট 1955 যেটা ছিল সেটা আমি বলবো। এর অর্ডিন্যান্সের মাধ্যমে অ্যামেন্ডটা কি করা হচ্ছে আমি সেটাতেও আসবো। ওকে, তো তার আগে চলে আসি আমার নিজের পরিচয়। আমি প্রণবংশ সিদ্ধান্ত, বিকম এলএলবি, মাস্টার ইন সোশিওলজি। আমি 4 বছর ধরে ডব্লিউবিসিএস অ্যান্ড কি পড়াই, ইউপিএসসি জন্য পড়াচ্ছি। আমি খুব ভালো করে জানি যে কতটা পড়তে হয়, কি পড়তে হয়, না পড়তে হয়। ওকে, তো আই থিঙ্ক আমার এই চ্যানেলটা তোমাদেরকে হেল্প করবে ফ্রি এডুকেশন দিতে, যেটা আমাদের লক্ষ্য। আমাদের স্টেটের আমাদের কি হয়েছে, ডিপিএসপি তে বলা হয়েছে। ওকে, সো যারা বিগিনার তাদের জন্য চিন্তা নেই, একদম তাদের জন্য কোর্স নামছে আজকে থেকেই। কোর্স বলতে পার্টিকুলার সাবজেক্ট ধরে 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 আমি পড়াবো। ওকে, সো আমার পরিচয় শেষ, এবার চলে আসবো আমাদের টপিকে। কি বলছে নিউজে কেন রিসেন্টলি, মানে গতকালকের ঘটনা এটা। আজকে হচ্ছে 4 তারিখ, গতকাল 3 তারিখ। আজকে তোমরা নিউজ পেপার হয়তো পেয়ে গেছো অলরেডি, যারা পড়ে নিয়েছো। কি হয়েছে, আমাদের এই এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট, যেটা মোটামুটি 6 ডিকেড বা 60 বছর ধরে ছিল, সেটা কি করা হয়েছে বলো, কে বলতে পারে সেটা কি করা হয়েছে? সেটাকে কি করা হয়েছে, হঠাৎ করে অ্যামেন্ড করে কি করা হয়েছে, ইজি করে দেওয়া হয়েছে। ঠিক আছে, কেন আসবো কেন? ওকে, যেটা বলছিলাম সেটা ভালো করে আবার শুনি আমরা। কি বলছিলাম? ওকে, যেটা বলছি, হ্যাঁ, এই যে অ্যামেন্ডমেন্টটা কিসের উপর হয়েছে? এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট। তো আমরা এটাই যাবো আগে। ফার্স্ট দেখবো এটা কি বলেছে। এটা 1955 এর একটা অ্যাক্ট, 1955 এর একটা অ্যাক্ট। এন্ড এই অ্যাক্টটা কি করে, এই অ্যাক্টটা কি করতো সেটা দেখবো আগে। কন্ট্রোল, কিসের কন্ট্রোল? প্রোডাকশন, সাপ্লাই, ডিস্ট্রিবিউশন, ট্রেড অ্যান্ড কমার্স in any form good deemed essential in the interest of general public। কিছু মানে দরকার নেই, আমরা মানে এখান থেকে বুঝবো। ওকে, তাহলে কি এসেনশিয়াল কমোডিটি গুডস অ্যাক্ট হচ্ছে এরকম একটা জিনিস, যেটা ধরো আমাদের যে খাওয়ার, অন্ন বস্ত্র বাসস্থানের মধ্যে অন্নটা মূলত কমোডিটির মধ্যে অন্ন রয়েছে, বস্ত্র বাসস্থান নয়। ঠিক আছে, সেটা পরে দেখবো। তো লাইক ড্রাগস, ফার্টিলাইজার্স, পালসেস, এডিবল অয়েলস, পেট্রোলিয়াম প্রোডাক্টস, এগুলোকে সরকার কি করেছে, আমাদের জেনারেল পাবলিকের জন্য আটকে রেখেছিল। যেমন স্টক করতে পারবে না, খুব বেশি স্টক করতে পারবে না। তারপর হচ্ছে ধরো আরেকটা বলতে পারি যে লাইক ট্রেড, হোলসেল, অতিরিক্ত পরিমাণ সেল করতে পারবে না। তার জন্য যে আমাদের দেশের যে পেট্রোলিয়াম গুডস প্রোডাক্টস এর যে খুব বড় এফেক্ট এসেছে এরকম নয়। বাট প্রত্যেকটা এফেক্টটা কোথায় এসেছিল? অবভিয়াসলি ফার্মার্সদের ভেতর এফেক্ট এসেছিল, অবভিয়াসলি ফার্মারদের ভেতর। তো ফার্মারদের যখন ভেতর এসেছে, যেমন ড্রাগস, তোমরা জানো ড্রাগস গুলোকে কন্ট্রোল কিভাবে করা হয় এখনো। ঠিক আছে, ফার্টিলাইজার দাম বেশি নিতে পারবে না, পালসেস, এডিবল অয়েলস মানে ভোজ্য তেল, যেটা পেট্রোলিয়াম প্রোডাক্টস, এগুলো খুব হাই প্রাইসে বিক্রি করতে হবে না। অবভিয়াসলি পেট্রোলিয়াম প্রোডাক্টস আজকের রেট তোমরা খুব ভালো করে জানো। অবভিয়াসলি পেট্রোল এখন 76 টাকা 77 টাকা চলছে পার লিটার। ঠিক আছে, আচ্ছা, এই একটা রেখে আরেকটা কি ছিল জাস্ট বলে দিই একটু। সেন্টার এই একটা পাওয়ার কাকে দিয়েছিল, নিউ কমোডিটিস। যে কোনো সময় যে ধরো
যদি কোনো দরকার নিড অ্যারাইজেস, যদি কোনো দরকার থাকে তাহলে নিউ কমোডিটি নিউ প্রোডাক্ট এটাকে ঢোকাতে পারবে। যদি পাবলিক ইন্টারেস্ট, তার মানে পাবলিক ইন্টারেস্টের নামে কি করতে পারে স্টেট, যে কোনো প্রোডাক্টকে নিজের এই এসেনশিয়াল কমোডিটি অ্যাক্টের মধ্যে ঢোকাতে পারতো। ওকে, আর এটা হচ্ছে বা এখনো ঢোকাতে পারে, স্টিল এই প্রভিশনটা কিন্তু উঠে যায়নি। প্রভিশনটা অ্যামেন্ডটা কি হচ্ছে আমি সেটাই আসছি, জাস্ট আমি একটা একটু বলে দিই লাস্ট। তারপর নোটিফিকেশন যদি ইস্যু হতো, ধরো এই অ্যাক্টের আন্ডারে কোনো নোটিফিকেশন, গ্যাজেট নোটিফিকেশন সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যু হয়ে গেছে, তাহলে কি হবে? তাহলে কি হবে? ট্রেডিং বা ডিল যে কমোডিটি এই এসেনশিয়াল কমোডিটি অ্যাক্টের আন্ডারে থাকবে তার বন্ধ হয়ে যাবে। সেটা হোলসেলার হতে পারে, রিটেলার হতে পারে, বা বা কি হতে পারে, স্টক পাইলার হতে পারে। স্টক পাইলার বলতে যারা স্টক করে রাখে, যারা স্টক করে রাখে, যেমন তুমি, আমি আসছি, আমি আরো ডিটেলসে আসছি, ঠিক আছে। একটা কোয়ান্টিটির বেশি, ধরো 70 মেট্রিক টন বা 16 মেট্রিক টন, এর বেশি কেউ আটকে রাখতে পারবে না, এটাও আছে একটা। আর এটা কি প্রোটেক্ট কি করতো? এটা কনজিউমার মানে আমাদের যে রাইট সেটা প্রোটেক্ট করতো, ঠিক আছে। গভর্নমেন্ট এটাকে নিয়ে এসেছিল কিভাবে কিভাবে অ্যাডিকুয়েট সাপ্লাই অ্যাডিকুয়েট করার জন্য। লাইক ধরো স্টক বেশি থাকলে কি হবে, আমরা জানি যে ডিমান্ড অ্যান্ড স্টক, তোমরা যারা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি যেটা বলছি সেটার জন্য, ডিমান্ড অ্যান্ড স্টক, ধরো যদি ডিমান্ড ম্যাক্সিমাম থাকে এবং সাপ্লাই কমে যায় তাহলে কি হবে? তাহলে কি হবে? অবভিয়াসলি দামটা বাড়বে, তাই না? এবং ধরো অনেক সময় এরকম হতে পারে যে সাপ্লাই ম্যাক্সিমাম বাট ডিমান্ড কমে যাচ্ছে, তাহলে কি হবে? দামটা কমবে। বা স্টক পাইলিং, যদি স্টক করে রাখা হয় এসেনশিয়াল কমোডিটি, অবভিয়াসলি তোমরা দেখতে পাবে আলুর দাম, পেঁয়াজের দাম, এখন আলু গতকালকে রেট ছিল 30 টাকা, আলু নেই হয়তো বা আসছে না, আলু হয়তো আছে, অবভিয়াসলি আছে, আমাদের সেই ক্ষমতা রয়েছে যে আমরা ফিউ মেট্রিক টন স্টক করে রাখতে পারি। ধরো আলু কালকে 30 টাকা কিলো গেছে, বা আজকেও ধরো ওরকম 32 টাকা কিলো যাবে, জানি না, আমি আজকে বাজার যাইনি সো বলতে পারবো না। বাট যখন যাচ্ছে তাহলে কি হবে? মালটা সাপ্লাইটা কম, তাহলে যদি স্টক করে তার উপর ধরেই নাও, বা হোলসেলার যদি স্টক করে দেয় ধরেই নাও, তাহলে কি হবে? দামটা ম্যাক্সিমাম, সেই জন্য এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট এসছে। ওকে, এবার চলে আসবো অ্যামেন্ডটা কি করেছে। অ্যামেন্ডটা অবভিয়াসলি এটা অর্ডিন্যান্সের মাধ্যমে গেছে, ঠিক আছে। নির্মলা সীতারামন সোমবার দিন বলেছিলেন, অ্যান্ড তারপরে সোমবার দিন বলার পরে কি হয়েছিল? সোমবার দিন বলার পরে সরি মঙ্গলবার দিন বলেছিল, গতকাল বুধবার ছিল, আজকে বৃহস্পতিবার, ইয়েস মঙ্গলবার বলেছিলেন, অ্যান্ড গতকালকে বুধবার দিন এটা অ্যামেন্ড করে ফেলে। এটা কিসের মাধ্যমে? অর্ডিন্যান্সের মাধ্যমে, অর্ডিন্যান্স রুট। ওকে, এই যেমন কিসে করেছে? সিরিয়ালস, ভেজিটেবলস, অয়েল সিডস, পালসেস, অনিয়ন্স, পটাটো, এগুলো ডিরেগুলেট করে দিয়েছে। ডিরেগুলেট কেন করলো? সরকার নিয়ন্ত্রণ করবে না। তাহলে এই মালগুলো কে নিয়ে আসে মার্কেটে? অবভিয়াসলি ফার্মার। আমরা জানি যে ফার্মার সুসাইড টেন্ডেন্সি কত পরিমাণ বেড়ে গেছে দেশের। হয়তো আমরা ধরো আমি নিজের চোখে বলতে পারি, আমি লঙ্কা পার কিলো 1 টাকায় সেল হতে দেখেছি, 1 কিলো লঙ্কা 1 টাকায় সেল হতে দেখেছি। যখন আমরা কিনছি তখন 120 টাকা, 130 টাকা, বা ম্যাক্সিমাম তার 200 টাকা কিলো। তাহলে এই 1 থেকে 200 কোথায়? 199 টাকা কোথায় গেল? মিডিওকররা বা মিডল ম্যানরা খেয়ে নিচ্ছে। তাহলে তাহলে এটা কি হবে? এটা কেন করলো? প্রথম ডিরেগুলেট করলো, যে ফার্মাররা নিজেদের মতো স্টক করতে পারবে, ঠিক আছে, ফার্মাররা নিজেদের মতো স্টক করতে পারবে। অ্যান্ড অ্যান্ড তাহলে কি করতে পারছে ফার্মাররা? এখানে একটু একটু করে লিখবো, ছোট ছোট করে লিখবো, হ্যাঁ ছোট ছোট করে লিখবো। কি করছে ফার্মাররা? এক, নিজের প্রোডাক্ট নিজেরা স্টক করতে পারবে। ওকে, এবার এবার ধরো স্টক করলো, তার মানে যখন প্রাইসটা ফার্মাররা হাই পাবে, যখন হয়তো দাম বাড়বে তখন ফার্মাররা বিক্রি করলো। আগে কি ছিল? সরকার যা পাবে, যে দামে পাবে, ফার্মারকে বিক্রি করতে ফার্মার বাধ্য, এটা ছিল। ওকে, তাহলে গেল, তাহলে স্টক, ফার্মার নিজে স্টক করছে, প্লাস নিজের মতো যখন ইচ্ছে জিনিসটা বিক্রি করছে, তার মানে প্রাইসটা হাই পাচ্ছে। আরেকটা দেখো, শুধু এটাকে অ্যামেন্ড করলো তো এটা হচ্ছে না, তার সাথে আরেকটা কি করলো অ্যামেন্ড, ফার্মার কি ফার্মিং প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড ফেসিলিটেশন অর্ডিন্যান্স। ওকে, অর্ডিন্যান্স, এই অর্ডিন্যান্সটা কি আমরা দেখবো, কারণ দুটো ইন্টারলিঙ্ক একসাথে করেছে, ইন্টারলিঙ্ক। এটা মূলত একটা ইকোসিস্টেম ক্রিয়েট করার জন্য, কি ফার্মার এবং ট্রেডার, ট্রেড ফার্মার্স কিন্তু, ওকে, ট্রেড ফার্মার যারা ট্রেড নিয়ে মানে ফার্মিং এগ্রিকালচার ট্রেড যারা করে তাদের জন্য, বা এগ্রি প্রডিউস লেখা আছে এখানে। ওকে, তাহলে এখানে কি করছে? এটা মূলত ইন্টারস্টেট বা ইন্ট্রাস্টেট
আমি দুটোতেই আসবো, স্টেটের ভেতরে বা দুটো স্টেটের মধ্যে বা ডিস্ট্রিক্ট ওয়াইজ। ফার্মার আগে কি ছিল, এপিএমসি, তোমরা প্রত্যেকে জানো এগ্রিকালচার প্রোডিউস মার্কেটিং অ্যাক্ট রয়েছে স্টেটের, এবং সেই অ্যাক্ট অনুযায়ী স্টেট নিজের কিছু মার্কেট, যেগুলোকে আমরা নাম বলতাম ন্যাশনাল এগ্রিকালচার মার্কেট, তাই না, ন্যাশনাল এগ্রিকালচার, আমি এগ্রিকালচারালটাকে পুরো লিখলাম না, এগ্রি মার্কেট করে দিচ্ছি, ন্যাশনাল এগ্রিকালচার মার্কেট। তো কিছু মান্ডি, যেগুলো পরবর্তীকালে ইনামও এসেছিল, তো স্টেট গভর্নমেন্ট রেগুলেট করতো এইভাবে যে ও নিজের মান্ডি বাদে চাষি অন্য কোথাও বিক্রি করতে পারবে না। তাহলে দেখো বলছে নিজের মান্ডি বাদে অন্য কোথাও বিক্রি করতে পারবে না, তাহলে ডিরেগুলেট করে লাভটা কি হলো, ডিরেগুলেট করে লাভটা কি হলো? ফার্মার তো নিজের ইচ্ছে মতো বিক্রি করতেই পারছে না। ফার্মার নিজের ইচ্ছে মতো বিক্রি করতে পারছে কি না? তাহলে যখন নিজের ইচ্ছে মতো বিক্রি করতে ফার্মার পারছে না, তাহলে ডিরেগুলেট করে লাভটা কোথায়? লাভ নেই। তাহলে তার সাথে কি করলো, এই ন্যাশনাল এগ্রিকালচার মার্কেট বা নাম অর ইনাম, যেটাই বলি না কেন, সেটার পার্সেন্টেজ বাড়িয়ে দিল সরকার। তাহলে কি বলছে এটার মাধ্যমে, ফার্মিং প্রোডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড ফ্যাসিলিটেশন অর্ডিন্যান্সের মাধ্যমে কি বলছে সরকার? সরকার বলছে যে চাষিরা বা কি বললাম মানে একটা এগ্রি প্রোডিউস যারা ট্রেড করে, যারা বিক্রি করে, তারা এই স্টেট এগ্রিকালচার প্রোডিউস মার্কেটিং যে লেজিসলেশন তার বাইরে গিয়ে বা স্টেটের যে মার্কেটগুলো রয়েছে তার বাইরে গিয়ে কি করতে পারবে, সেল করতে পারবে। আচ্ছা, যদি বাইরে সেল করে তাহলে প্রাইসটা হাইক থাকবে, তাই না? যদি বাইরে গিয়ে সেল করে প্রাইস হাইক থাকবে। তো প্রাইস যদি হাইক থাকে তাহলে চাষির হাতে টাকা আসবে, তাই না? চাষি, ধরো চাষির কাছে টাকা না এলো, ট্রেডার চাষির থেকে কেউ কিনলো এবং তৈরি হচ্ছে, এবার এটাকে কন্ট্রোল, ধরো আমি ট্রেডার, আমি চাষির কাছ থেকে জিনিস কিনলাম, জিনিস কেনার পর আমি কি করলাম, জিনিস কেনার পর আমি নিজের মতো সেল করলাম, তো আমি তো মিডল ম্যান হয়ে থেকে গেলাম। এই ক্ষেত্রে আরেকটা অর্ডিন্যান্সের দরকার ছিল বা আরেকটা অ্যাক্টের দরকার ছিল। এখন অর্ডিন্যান্স হিসেবে এসছে, অবভিয়াসলি লোকসভা খুলে যাওয়ার পরে কি হবে, সেগুলো অ্যাক্ট হিসেবে আসবে। সে থার্ড ওয়ান, রিলেশনটা বুঝতে পারছো কিভাবে রিলেট করেছে? দেখো, থার্ড ওয়ান, ইউনিয়ন ক্যাবিনেট অলসো অ্যাপ্রুভ আ থার্ড অর্ডিন্যান্স, ফার্মার্স কি এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন, বুঝবো না আমি আস্তে আস্তে বোঝাচ্ছি, ওকে, প্রোটেকশন এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসিওরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস অর্ডিন্যান্স। ট্রেডারদের কি হবে, প্রাইস অ্যাসিওর, ফার্ম সার্ভিস অর্ডিন্যান্স, এগ্রিমেন্ট, সবকটা ওয়ার্ড হাইক, এগ্রিমেন্ট করবে, আমি যে গেলাম এরকম নয়, এগ্রিমেন্ট হবে আমি কত টাকায় জিনিস কিনছি এবং ফার্মারকে আমি কতটা শেয়ার দিচ্ছি, প্রথম নম্বর। তার মানে একটা অ্যাসিওর প্রাইস ফার্মাররা পাচ্ছে, অ্যাসিওর প্রাইস ফার্মাররা পাচ্ছে। নেক্সট ওয়ান, অ্যাসিওর প্রাইস যখন পাচ্ছে, ঠিক আছে, তাহলে আমাদের মূলত এগ্রিকালচার যে ল্যান্ড হোল্ডিং সেগুলো স্মল, আমরা ছোট জোত বলি বাংলায়, তাই না, ছোট ছোট জোত, এবং ধরো 10টা ফার্মার মিলে চাষ করছে এবং সেখানে এমপ্লয় হচ্ছে তার গোটা পরিবারটা, আর্নিংস আসছে না যখন সে 1 টাকা কিলো লঙ্কা বিক্রি করছে, লাভ নেই 1 টাকা কিলো লঙ্কা বিক্রি করে, তাহলে অ্যাসিওর প্রাইস পাচ্ছে। তাহলে এখান থেকে একটা জিনিস বলতে পারি, এখান থেকে নাম্বার 1 পয়েন্ট, এটা নাম্বার 1 পয়েন্ট অলরেডি চলে গেল। নাম্বার 2 হচ্ছে মিডলম্যান থাকছে না, আর ব্রোকার হিসেবে থাকছে না, বা মিডিওকার যে ব্যক্তিত্ব সেগুলো থাকছে না। তাহলে সমস্যাটা কোথায়, সমস্যাটা এতদিন কোথায় ছিল, যেখানে অবভিয়াসলি আমাদের এই তিনটেকেই আমি এখানে বলতে পারি ওয়াই নিউজ, যদি বলি তাহলে সেটা বলতে পারি একমাত্র এই যে 20 লাখ crores, 20 লাখ crores যেটা নির্মলা সীতারামন আমাদের ফিনান্স মিনিস্টার অ্যানাউন্স করেছিলেন, সেই 20 লাখ crore থেকেই এগুলো আসছে, অ্যাসিওরড, ফার্মারদেরকে অ্যাসিওরেন্স দেওয়া হচ্ছে, ওকে, এটা গেল। আর এটা কি, ধরো আনসার্টেনটি প্রোডাকশন, ঠিক আছে, কোনো সময় দাম ঠিকঠাক পাচ্ছে, কোনো সময় পাচ্ছে না, তাহলে এখানে একটা জিনিস দেখো, এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসিওরেন্স একটা গেল, অ্যাসিওরড প্রাইস পাচ্ছে, মিডলম্যান থাকছে না। আরেকটা জিনিস আমরা এখান থেকে পেতে পারি, এই অর্ডিন্যান্স, ফার্ম সার্ভিসেস অর্ডিন্যান্স, প্রাইভেট, যেমন ফরেনে তোমরা জানো যে কি আছে,
আমাদের এগ্রিকালচার মার্কেটিং আছে, বাট আমাদের কিন্তু এগ্রিকালচার বিজনেস নেই। এগ্রি বেসড বিজনেস কি আছে? এগ্রি বেসড বিজনেস রেখে দিলাম, ঠিক আছে? আমাদের কি এগ্রিকালচার বেসড বিজনেস আছে? একদমই না। এখান থেকে কি হবে, ধরো বড় বড় কোম্পানিরা এই একটা গ্রাম বা দুটো গ্রাম বা তিনটে গ্রাম নিয়ে কি করবে, ইনভেস্ট করবে কোম্পানিরা। ইনভেস্ট ফার্মারদেরকে এনগেজ করতে সাহায্য করবে কিসে? প্রসেসরসে, এগ্রিগেটরসে, লার্জ রিটেলার্স, এক্সপোর্টার্স। ফার্মাররা ডিরেক্ট ডিল করবে এর মাধ্যমে। তাহলে ডিরেক্ট ডিল যখনই করছে তাহলে এগ্রি বিজনেস বাড়ছে, তার মানে ইনভেস্টমেন্ট, প্রাইভেট ইনভেস্টমেন্ট হচ্ছে এবার। তাহলে আরেকটা জিনিস বলতে পারি, আমি কালি চেঞ্জ করছি, ওকে, আমি কালি চেঞ্জ করছি এখানে, তার মানে হচ্ছে ইনভেস্টমেন্ট। তার কার? প্রাইভেটের। আবার প্রাইভেট ইনভেস্টমেন্ট ম্যাক্সিমাম হচ্ছে এবার। তাহলে প্রাইভেট ইনভেস্টমেন্ট হলে রিস্ক কমবে, তাই না? প্রাইভেটে যদি ইনভেস্ট করে ওরা মার্কেটিং এর রিস্কটা নিজেরাই দেখে নেবে, তাই তো? প্লাস 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 ফার্মার বা কি পাচ্ছে, ওই যে লোন নিয়ে যে তার চাষাবাদ সেটা করার দরকার পড়ছে না, ওকে। আর হচ্ছে যদি প্রাইভেটাইজেশন হয়ে যায় এগ্রিকালচারে, যেটা এবার এই অর্ডিন্যান্সের মাধ্যমে, এই তিনটে অর্ডিন্যান্সের মাধ্যমে আসতে চলেছে, প্রাইভেটাইজেশন হয়ে গেলে সব থেকে কি, বলো বলো বলো, কে বলবে? টেকনোলজি, মডার্ন টেকনোলজি ইউজ করতে পারবে, প্লাস বেটার ইনপুট পাবে। তাহলে প্রথম এখান থেকে কি আসছে, কি কি পাই আমরা? একটা হচ্ছে কস্ট, ফার্মারের মার্কেটিং কস্টটা রিডিউস করবে, ফার্মারের ইনকামটা ম্যাক্সিমাম বাড়বে, ওকে। এই দুটো গেল। আর কি? প্রাইভেট ইনভেস্টমেন্ট আমি অলরেডি বলে দিয়েছি, আমি প্রাইভেট ইনভেস্টমেন্ট অলরেডি বলে দিয়েছি ওখানে, এখানে জাস্ট আছে পিডিএফ এ, ঠিক আছে, প্রাইভেট ইনভেস্টমেন্টটা। আচ্ছা, টেকনোলজি অলরেডি বলে দিয়েছি। আরেকটা দেখো, প্রাইভেট যদি ইনভেস্ট করে তাহলে কি পাচ্ছে? অ্যাডভাইস দেবে, তাই না? অ্যাডভাইস দেবে, ইটস এইড আছে, আমি কিন্তু এটা নিজের লাইন তুলে নিই, এটা একদম আমি অর্ডিন্যান্স থেকে লাইনটা তুলে দিচ্ছি, ওকে। তাহলে অ্যাডভাইস ফর হাই ভ্যালু এগ্রিকালচার। ধরো কোথাও ধান চাষের অনুপযোগী জমি কিন্তু চাষ চলছে, সেখানে হয়তো ভুট্টা চাষ ভালো হবে, তাই করবে, তাই না? অ্যাডভাইস, ইনভেস্টমেন্ট যদি, প্রাইভেট ইনভেস্টমেন্ট যদি বাড়তে থাকে তাহলে অটোমেটিক কিন্তু অ্যাডভাইস পাবে। কি কি পাচ্ছে তাহলে? একটা হচ্ছে ইনভেস্টমেন্ট, একটা ইনভেস্টমেন্ট, কস্ট অফ মার্কেটিং, কস্ট অফ মার্কেটিং রিডিউস হচ্ছে। আরেকটা হচ্ছে ধরো টেকনোলজি, টেকনোলজি হাই, ঠিক আছে। এই কটা তো কনফার্ম হচ্ছেই, ওকে, এই কটা কনফার্ম হচ্ছে। আরেকটা কি, ধরো ডিরেক্ট মার্কেটিং, যেটা চাষিরা আগে করতে পারতো না, যেটা বললাম ইন্টারমিডিয়েটারিজ ছিল, এবার থাকছে না। এই তিনটে কিন্তু তিনজনেই হেল্প করছে। ইন্টারমিডিয়েটারিজ না থাকে তাহলে ফুল রিয়েলাইজেশন অফ প্রাইস, ফার্মাররা আগে প্রাইসই পেত না, প্রাইস পাচ্ছে আরেক নম্বর, প্রাইসটা খুব হাই পাচ্ছে। তাহলে আমাদের যে এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট এগ্রিকালচারে ম্যাক্সিমাম, এগ্রিকালচারে ম্যাক্সিমাম এমপ্লয়মেন্ট, ম্যাক্সিমাম এমপ্লয়মেন্ট, কিন্তু ইনকাম লেস, ইনকাম লেস, আমি ওটা লিখলাম না আর, তো লেস ইনকাম, বাট সব থেকে বেশি ম্যাক্সিমাম এমপ্লয়মেন্ট জেনারেট ওই করে, টাকা পেত না, তাই না? তাহলে কি হচ্ছে, এই মেকানিজমের মাধ্যমে কি হলো, তাহলে ফার্মারদের যে আর্থিক দুর্গতি চলছিল সেটা বলতে পারি একদম কমে যাবে। অবভিয়াসলি একটা সিস্টেম তৈরি হতে সময় লাগে, অবভিয়াসলি অর্ডিন্যান্সের মাধ্যমে এসছে, টোটাল সিস্টেম বা ফার্মারদেরকে বুঝতেও টাইম লাগবে। হোপ আমাদের যে চ্যালেঞ্জটা ছিল যে ফার্মার সুসাইড টেন্ডেন্সি কমানো, সেটা সরকার ফার্স্ট স্টেপ নিয়ে ফেলেছে। তাহলে এই তিনটে আমরা দেখলাম, এই তিনটে কি কি আরেকবার রিপিট করে দিচ্ছি। একটা হচ্ছে এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট 1955, যার মাধ্যমে চাষিরা নিজেদের স্টক কাকে বিক্রি করবে, কতটা স্টক করে রাখবে, সেই সবকিছু দেখছিল। বা বা তার তার যে ফুড গ্রেনস কোন মার্কেটে পাঠাবে সেটা দেখছে ফার্মিং প্রোডিউস ট্রেড অ্যান্ড কমার্স প্রমোশন অ্যান্ড ফ্যাসিলিটেশন অর্ডিন্যান্সের মাধ্যমে। আর লাস্ট ওয়ান, প্রাইভেট ইনভেস্টমেন্ট ঢুকছে কার মাধ্যমে, কি কার মাধ্যমে, যে ফার্মার এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট অন প্রাইস অ্যাসিওরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস অর্ডিন্যান্স 2020 মাধ্যমে, ওকে। ভিডিও ভালো লাগলে তোমরা লাইক শেয়ার দাও, সাবস্ক্রাইব করো চ্যানেল, অ্যান্ড
আরেকটা জিনিস বলতে পারি, আমার পুরো ফ্রি চ্যানেল, ফ্রি অফ কস্টে পড়াচ্ছি। তোমরা আজকে থেকে দেখতেই পাবে যে আমার সাবজেক্ট ওয়াইজ কিভাবে নামছে। আজকে পলিটি অ্যান্ড দেন জিওগ্রাফি, আজকে দুটো সাবজেক্ট নেব আমি। সো তোমরা সাবস্ক্রিপশন করে রাখো, বেল আইকন ক্লিক করে রাখো, যাতে তোমরা দেখতে পাও, ঠিক আছে, যাতে লাইভ আপডেটটা পেয়ে যাও। ক্লাস ভালো লাগলে কমেন্ট করো, ক্লাস খারাপ লাগলে কমেন্ট করো, আমি বুঝতে পারবো কোথায় ভুল ত্রুটি হচ্ছে। ওকে, চলো বাই বাই, টাটা, টেক কেয়ার, দেখা হচ্ছে আবার।